আসন্ন WBP পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। আজ 12 নম্বর প্র্যাকটিস সেট। চলো আজকের সেশন শুরু করা যাক। যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয় তবে 2^6n - 4^2n কোন সংখ্যা দ্বারা সর্বদা বিভাজ্য হবে? ভালো প্রশ্ন। অঙ্কটাকে দুভাবে করতে পারো। একটা, যদি ফর্মুলা মনে রাখতে পারো তাড়াতাড়ি হবে, আর যদি ফর্মুলা মনে রাখতে না পারা যায় তাহলে কিভাবে করা যায় আমি সেটা দেখাচ্ছি। প্রথমে ফর্মুলা বলি যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কোন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। x⁴n এই ফরম্যাট মাইনাস y⁴n, x⁴n মাইনাস y⁴n এইটা ডিভিজিবল বাই x-1, এটা x-y দিয়ে বিভাজ্য হবে যেখানে n একটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হবে। বোঝা গেছে? তাহলে n এর যে কোনো মানের জন্য খেয়াল রাখতে হবে, ন্যাচারাল নাম্বার বলেছি 1 2 3 4 5 ইত্যাদি, যে কোনো সংখ্যা n যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে x⁴n মাইনাস y⁴n এই সংখ্যাটা সর্বদা x মাইনাস y দ্বারা বিভাজ্য হবে। এই সূত্রে আর একটা জিনিস বলে রাখি, যদি এটা মাইনাস না থেকে প্লাস থাকতো অর্থাৎ x⁴n প্লাস y⁴n এইটা সর্বদা x প্লাস y দ্বারা বিভাজ্য হবে। কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে এক্ষেত্রে n কিন্তু একটা অড নাম্বার হতে হবে। বোঝা যাচ্ছে? এক্ষেত্রে n কিন্তু অড নাম্বার বা বিজোড় সংখ্যা হতে হবে। আগেরটার ক্ষেত্রে ছিল যে কোনো সংখ্যা, জোড় বিজোড় যে কোনো সংখ্যার ক্ষেত্রেই x⁴n মাইনাস y⁴n x মাইনাস y দ্বারা বিভাজ্য। যদি এখানে প্লাস থাকে তাহলে x প্লাস y দিয়ে বিভাজ্য হবে, কিন্তু কন্ডিশন এখানে যে nটা থাকবে পাওয়ারে সেটা কিন্তু অড নাম্বার বা বিজোড় সংখ্যা হতে হবে। এক্ষেত্রে যে রাশিটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, দেখেছো এই রাশিটাকে, তাহলে আমি যেহেতু এখানে মাইনাস আছে আমি এইভাবে টার্মে প্রকাশ করার চেষ্টা করব, অর্থাৎ পাওয়ারে n রাখার চেষ্টা করব। পাওয়ারে যদি n রাখি তাহলে 2^6 এটা মানে কত? 2^6 মানে হচ্ছে 64। আমি জিনিসটাকে আরেকবার লিখছি, এরকম ছিল, আমি এটাকে 2^6n এইভাবে এবং এটাকে 4^² এইভাবে লিখতে পারি, অর্থাৎ 2^6 মানে 64 পাওয়ারে n, আর 4² মানে 16 পাওয়ারে n। এখানে n যেহেতু যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা দিয়েছে, মাঝখানে মাইনাস আছে, তাই আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছ x⁴n মাইনাস y⁴n x মাইনাস y দ্বারা বিভাজ্য হবে। এখানে x এর ভ্যালু হচ্ছে 64 এবং y এর ভ্যালু হচ্ছে 16। যেহেতু n যে কোনো ন্যাচারাল সংখ্যা তাই এটা বিভাজ্য হবে x মাইনাস y দিয়ে। x মাইনাস y মানে কি? 64 মাইনাস 16 অর্থাৎ 48 দিয়ে বিভাজ্য হবে, যেটা অপশন নাম্বার 4 তে আছে। বোঝা গেছে? এইভাবে এটাকে করা যেতে পারে। যদি ফর্মুলাটা কোনোভাবে ভুলে যাও তাহলে একটুখানি খেটে নিতে হবে। কিভাবে? দেখো এই যে জিনিসটা আছে, আমরা এখান থেকে এটাকে কি করলাম, 64^n মাইনাস 16^n করেছি, তাই তো? দেখো এই জিনিসটাকে, এইটাকে আমি এইভাবে লিখতে পারতাম, আমি এই লাইনের পরে এটাকে এইভাবে লিখতে পারতাম, 16 গুণিত 4^n মাইনাস 16^n লেখা যেত। এইটাকে যখন আমি ব্র্যাকেট খুলবো তাহলে 16^n ইন্টু 4^n এইভাবে বলতে পারি। তার কারণ হচ্ছে ab⁴n মানে a⁴n ইন্টু b⁴n, মাইনাস এখানে 16^n আছে। এখান থেকে দেখি 16^n কমন নিই তাহলে 4^n মাইনাস 1 আসবে। এবারে দেখো এইটা দুটো সংখ্যার গুণফল হয়েছে। n যেহেতু ন্যাচারাল নাম্বার তাই n এর ভ্যালু 1 থেকে আমি বসাবো। n এর ভ্যালু মিনিমাম যেটা আছে সেটা হচ্ছে 1, যেহেতু ন্যাচারাল নাম্বার মিনিমাম 1, তাই n এর ভ্যালু যদি 1 বসাতাম তাহলে এটা 16^1 মানে 16 হতো, অর্থাৎ এই জায়গাটা 16 আসতো। এখানে ইনটু আছে, n এর ভ্যালু যদি এখানেও মিনিমাম 1 বসাই তাহলে 4^1 মানে 4 মাইনাস 1, 4 মাইনাস 1 মানে এখান থেকে বেরোবে 3, অর্থাৎ n এর মিনিমাম ভ্যালু ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আমি যদি বসাই তাহলে দেখছি এই রাশিটা 348 দিয়ে সর্বদা বিভাজ্য হবে। যদি মনে হয় সূত্র গুলিয়ে যাচ্ছে তাহলে এটাকে তোমায় কিন্তু মনে রাখতে হবে।
4749, 5601 ও 7092-কে যদি বৃহত্তম সংখ্যা ডি দিয়ে ভাগ করা হয় তবে প্রতি ক্ষেত্রে আর ভাগশেষ থাকে। ডি প্লাস আর এর মান নির্ণয় করো। দেখো বলেছে যে এই সংখ্যাগুলোকে বৃহত্তম সংখ্যা ডি দিয়ে ভাগ করা হবে, যেখানে ডি একের থেকে বড় হবে। যখন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগের কথা বলা হবে তখন তোমাদেরকে এখানে যে সংখ্যাগুলো দেবে সেই সংখ্যাগুলোর গসাগু বা এইচসিএফ বার করতে হবে। কেন বৃহত্তম সংখ্যা বলেছে? তোমরা জানো বৃহত্তম সংখ্যা বললে আমরা যে সংখ্যাগুলো থাকে তাদের গসাগু বার করি। 4749, 5601 এবং 7092 এর গসাগু বার করো। গসাগু আসবে 213। গসাগু কিভাবে করে তোমরা জানো, আমি আর ওইদিকে যাচ্ছি না। এখান থেকে গসাগু আসবে 213। ওরা বলেছে গসাগু বৃহত্তম সংখ্যা ডি দিয়ে ভাগ করবে, আমরা বলছি বৃহত্তম সংখ্যা যেটা ডি দিয়ে ভাগ করবে বলছে সেটা হচ্ছে ওদের গসাগু। আমি পেলাম গসাগু 213, তাহলে যে বৃহত্তম সংখ্যা দিয়ে এইগুলোকে ভাগ করার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ডি, তাহলে ডি এর মান হলো 213। অর্থাৎ ডি হচ্ছে বৃহত্তম সংখ্যা, যেটা হবে এই সংখ্যাগুলোর গসাগু, যেটা আমি বার করলাম 213। এবারে বলেছে এই বৃহত্তম সংখ্যা বা গসাগুটাকে দিয়ে যদি এদের প্রত্যেককে ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে আর ভাগশেষ থাকবে। আমি যে কোনো একটা সংখ্যাকে এই 213 দিয়ে ভাগ করে নিলাম। কেন? ওরা বলেই দিয়েছিল যে বৃহত্তম সংখ্যা ডি দিয়ে এদেরকে ভাগ করব, যেটা ভাগশেষ থাকবে সেটা নাকি আর হবে। আমি দেখব ভাগশেষ যেটা থাকছে তার মানটা কত। 213 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, এখানে 2 দাও 426, 489, আবার 2 দাও 426, তাহলে এখান থেকে পড়ে থাকছে 63। তাহলে যেটা ভাগশেষ থাকবে প্রশ্নে বলেছে সেটা নাকি আর এর মান। তাহলে আমি আর এর মান পেলাম 63। প্রশ্নে বলেছে ডি প্লাস আর এর মান কত? ডি এর ভ্যালু 213 বেরিয়েছে আর আর এর ভ্যালু 63, তাহলে আমাদের অ্যান্সার হবে 276, যেটা অপশন নাম্বার 1 তে আছে। নিম্নের কোনটি সত্য? দেখো এক্ষেত্রে যদি চারটে অপশন দেখা যায়, চারটে অপশন কিন্তু সেম আছে, কোনো জায়গায় গ্রেটার দেন, কোনো জায়গায় লেস দেন, কোনো জায়গায় ইজ ইকুয়াল টু ইত্যাদি দেওয়া আছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো এখানে দেওয়া আছে √5 প্লাস √3 গ্রেটার দেন √6 প্লাস √2, এটা সত্যি কিনা, বা √5 প্লাস √3 লেস দেন √6 প্লাস √2, এটা সত্যি কিনা, বা এটা ইজ ইকুয়াল টু কিনা। আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব জানো, রুটটাকে বাদ দেবো। রুটটাকে বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে, এখানে যেহেতু যোগ বলেছি আমি 5 আর 3 8 যোগ করব। আবার বলছি রুটটাকে বাদ দিয়ে আমি যোগ করছি, এখানে দেখছি 5 আর 3 8 আসছে। এখানেও দেখো যদি রুট বাদ দেওয়া যায় 6 আর 2 8 আসছে। সবগুলো ক্ষেত্রেই কিন্তু এরকম হবে 5 আর 3 8, 6 আর 2 8। এবারে যেহেতু যোগফলগুলো সমান চলে এসছে, দেখছো 5 আর 3 8 এসছে, 6 আর 2 8 এসছে। যদি যোগফল সমান আসে তখন আমরা সংখ্যাগুলোকে গুণ করব। যদি যোগফল সমান আসে, যেমন এখানেও দেখছি 5 আর 3 8 এসছে, এখানেও 6 আর 2 8 এসছে, যোগফল সমান হলে আমরা সংখ্যাগুলোকে গুণ করব রুটটাকে বাদ দিয়ে। তাহলে 5 সংখ্যা রুট বাদ, 3 3 5 এ 15 আসছে, আমি এখানে 15 বসালাম, আর এখানে 6 দুগুণে 12 আসছে। আমাকে এবার প্রশ্ন করেছে 15 কি 12 থেকে বড়? অবশ্যই জানো 15 12 থেকে বড়, তাই আমাদের উত্তর হবে এইটা। দেখো তুমি যদি এই ক্ষেত্রে করতে আলটিমেটলি বুঝতে পারছো এখানেও 8 এসেছিল, যাই যোগফল সমান এসছে 3 5 15 করব, আর 6 দুগুণে 12 আছে, 12 কখনো 15 থেকে বড় নয়, তাই এই উত্তরটা হবে না। এক্ষেত্রেও তাই 15 কখনো 12 সঙ্গে সমান হতে পারে না, আর এক্ষেত্রে এটা হবেই না। তার কারণ হচ্ছে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইত্যাদি ফর্মুলা এলে আমরা জানি সেখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি। এখান থেকে আলটিমেটলি দেখতে পাচ্ছি যে কোনো মাইনাস নেই, তার মানে এটা কিন্তু কাটবে না, তাই এই অপশনটাও হবে না। পরে x এর মান নির্ণয় করতে দিয়েছে। দেখো এই জায়গাটা আমি 943 এটার মান যদি a এবং 864 এটার মান যদি b মনে করি, তাহলে x সমান কি আসছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। কেন 943 সমান a আর 864 সমান b ধরেছি। এবার নিচে একটা পোর্শন আছে 1886 ইন্টু 1728। দেখো 943 কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 1886 আসে, এবং 864 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 1728 আসে। তাহলে আমি 1886 জায়গায় কি লিখতে পারি, 2 ইন্টু 943 মানে হচ্ছে a, 2a সমান হচ্ছে 1886 আমি বলতে পারি।
তাই না? আর 1728 সমান কি হবে, যেহেতু 1728 মানে হচ্ছে 2 ইন্টু 864 এবং 864 ভ্যালু আমি বি ধরেছি, তাহলে 1728 এর জায়গায় আমি 2b লিখতে পারি। তাহলে নিচে 2a ইন্টু 2b গুণ করলে আসছে 4ab। বোঝা যাচ্ছে? এবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে 4ab। কেন? তোমরা যদি ফর্মুলাটা ভুলে যাও তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জানো তোমরা, সেটা বসিয়ে নাও, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে মাইনাস আছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আমরা জানি সেটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে যদি ব্র্যাকেটটা খুলতাম তাহলে আসতো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। যেহেতু মাইনাস আছে তাই পুরো সাইনগুলো চেঞ্জ হলো। এবারে a স্কোয়ার বি স্কোয়ার কেটে গেলে এখান থেকে 4ab আসছে, যেটা এইটার ফর্মুলা। মনে রাখার চেষ্টা করবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। নিচে 4ab আছে তাই এটা পুরো কাটলে এক উত্তর হবে, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। যদি x সমান এইটা হয় ইনফিনিটি পর্যন্ত এবং x এর মান 0 থেকে বড় হয়, তবে x স্কোয়ার প্লাস 4 এর মান কত? দেখো এই জায়গায় x সমান এটা দেওয়া আছে, আমি যদি এই দুদিকে স্কোয়ার করে দিই তাহলে কি হবে, x স্কোয়ার। স্কোয়ার করলে এই প্রথম যে রুটটা আছে সেটা উঠে যাবে, এই রুটটা যদি উঠে যায় তাহলে শুধু এখান থেকে 15 পড়ে থাকবে, বাদবাকি আবার যেরকম ছিল সেরকম কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। বোঝা গেছে? কিন্তু আমরা জানি যে এই পোর্শনটা, এটার মান হচ্ছে x, দেখতে পাচ্ছ এই পুরোটার মান x। তাহলে আমি এখানে 15 আর এই পুরোটার মান যেহেতু x, আমি এখানে লিখবো x। তাহলে x স্কোয়ার সমান 15x। আমি যদি 15x টা এদিকে নিয়ে আসি তাহলে x স্কোয়ার মাইনাস 15x এর মান হবে 0। x এর মান যদি x টা যদি কমন নিই তাহলে এখান থেকে আসবে x মাইনাস 15 সমান 0। দেখো দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, আইদার x সমান 0 হবে অথবা x মাইনাস 15 সমান 0 হবে, এটা আমরা জানি। কিন্তু এখানে কন্ডিশন দিয়ে রেখেছে যে x এর মান 0 থেকে বড়, তার মানে x এর মান 0 না। যেহেতু দুটো সংখ্যার গুণফল 0, যে কোনো একটাকে 0 হতেই হবে এবং প্রশ্ন বলে দিয়েছে এটা 0 না, এটা 0 থেকে বড়, তাহলে এটা অবশ্যই 0 হবে। অর্থাৎ x মাইনাস 15 এর মান 0, x এর মান হবে 15। ওরা বলেছে x স্কোয়ার প্লাস 4 এর মান কত? দেখো x এর মান যেহেতু 15, আমি এখানে 15 বসিয়ে দেবো প্লাস 4, 15 স্কোয়ার মানে 225 প্লাস 4 সমান উত্তর হবে 229, যেটা অপশন নাম্বার 4 এতে আছে। কোন পরীক্ষায় 50 জন ছাত্রের গড় নম্বর 65, পরে দেখা গেল একটি ছাত্রের ক্ষেত্রে 38 নম্বরের বদলে তাকে 83 নম্বর দেওয়া হয়েছে, সঠিক গড় কত? দেখো 50 জন ছাত্রের গড় নম্বর 65, এই গড়টা দেওয়া হয়েছে টোটাল। দেখা যাচ্ছে 38 এর বদলে 83 দেওয়া হয়েছে, তার মানে তাকে বেশি দেওয়া হয়েছে। যাই বলছি বেশি দেওয়া হয়েছে তাহলে গড়টা 65 না হয়ে কম হবে, তার কারণ নাম্বারটা 38 এর বদলে তাকে 83 দেওয়া হয়েছে, নাম্বার বেশি দেওয়া হয়েছে বলেই গড়টা 65 হয়েছে। তার মানে নাম্বার যদি ঠিক দেওয়া হতো তাহলে গড়টা কমতো, গড় 65 ছিল, আমি বলছি গড়টা কমবে তাই এখানে মাইনাস দিলাম। এবার কতটা কমবে? দেখো 83 দেওয়া হয়েছে 38 এর বদলে, বেশি দেওয়া হয়েছে কত? বেশি দেওয়া হয়েছে 45, তাই না? মাইনাস করলাম 45 বেশি দেওয়া হয়েছে। কজন ছাত্রকে 45 নম্বর বেশি দেওয়া হয়েছে? এই 50 জন ছাত্রকে 45 বেশি দেওয়া হয়েছে। 50 জন ছাত্রকে যদি 45 বেশি দেওয়া হয় তাহলে এক একজন ছাত্রকে কত বেশি দেওয়া হয়েছে? এক একজন ছাত্রকে যত বেশি দেওয়া হবে সেটাকেই বলা হবে গড়, তাই তো? তাহলে 50 জন ছাত্রকে 45 বেশি দেওয়া হয়েছে, তাহলে এক একজন ছাত্রকে এতটা বেশি দেওয়া হয়েছে। আমি যতটা বেশি দেওয়া হয়েছে সেটা এখান থেকে মাইনাস করলে আমাদের অ্যান্সার হবে। 45 কে 50 দিয়ে ভাগ করতে যেও না, যেহেতু নিচে 50 আছে ওপর নিচে 2 দিয়ে গুণ করো, গুণ করলে এইটা আসবে এই জিনিস। এবারে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, 9/10 সমান 0.9। তাহলে আমাদের গড় ছিল 65, আমি দেখছি 0.9 আরো গড় কম হবে, তাহলে আমাদের অরিজিনাল গড় হবে 64.1, যেটা অপশন নাম্বার 4 এতে আছে। একটি বাক্সে 5 টাকা, 2 টাকা ও 1 টাকার মুদ্রার মূল্যের অনুপাত 15:4:2। যদি বাক্সে মোট 112টি মুদ্রা থাকে তবে 2 টাকার মুদ্রার সংখ্যা নির্ণয় করো। দেখো এই জায়গায় 5 টাকা, 2 টাকা এবং 1 টাকা দেওয়া আছে, এদের মূল্যের অনুপাত দেওয়া আছে। মূল্যের অনুপাত কি দেওয়া আছে? 15:4:2। মূল্যের অনুপাত মানে কি?
5 টাকার কয়েন যেটা আছে তার টোটাল মূল্য হবে 15 টাকা। 2 টাকার কয়েন যতগুলো আছে সেই কয়েনগুলোকে যদি তুমি যোগ করো টোটাল দেখা যাবে 4 টাকা আছে, এবং 1 টাকার কয়েন যতগুলো আছে সেগুলোকে যোগ করলে মোট 2 টাকা হবে। বোঝা যাচ্ছে? এবার আমি বলছি 5 টাকার কয়েন যোগ করলে 15 টাকা হবে, তাহলে 5 টাকার কয়েনের সংখ্যা কত হবে? আমি যদি সংখ্যার অনুপাত বার করি, কি করব? 15 কে 5 দিয়ে ভাগ করে আমি বলবো 3 হচ্ছে। বোঝা গেছে? দেখো 5 টাকা করে 3 পিস মানে 15 টাকা। কি করছি? 15 কে এটা দিয়ে ভাগ করছি। ঠিক একই রকম 4 কে 2 দিয়ে ভাগ করে আমি বলবো 2, অর্থাৎ 2 টাকার সংখ্যা 2 ছিল, তাই 2 দুগুণে 4 টাকা এখানে রয়েছে। আর 2 কে 1 দিয়ে যদি ভাগ করি এখানে আমি 2 পাবো, অর্থাৎ 1 টাকার কয়েন 2 পিস আছে, তাই 2 কে 2 টাকা এখানে মূল্য দেওয়া হয়েছিল। তাহলে সংখ্যার অনুপাত 3:2:2, অর্থাৎ বাক্সের মধ্যে 3টে যদি 5 টাকার কয়েন থাকে, 2টো থাকবে 2 টাকার কয়েন এবং 2টো থাকবে 1 টাকার কয়েন। মোট কতগুলো থাকবে? 3 + 2 + 2, 3 আর 2 5 আর 2 7টা বাক্সের মধ্যে মোট মুদ্রা আছে। কিন্তু ওরা বলেছে বাক্সের মধ্যে 112টা মুদ্রা আছে, আমরা দেখছি 7 ইউনিট আছে, তাহলে 7 ইউনিটের ভ্যালু 112, একের ভ্যালু কত হবে? 16, এটা কাটছে দেখতে পাচ্ছ। কি চেয়েছে? 2 টাকার মুদ্রার সংখ্যা কত? 2 টাকার মুদ্রার সংখ্যা 2 ইউনিট, অর্থাৎ 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 32, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। অমিত তার কাছে থাকা পেট্রোলের মধ্যে 20% কেরোসিন মিশিয়ে দিল এবং এই মিশ্রণ সে পেট্রোলের ক্রয় মূল্যে বিক্রি করলো। যদি কেরোসিনের ক্রয় মূল্য পেট্রোলের ক্রয় মূল্যের 40% হয় তবে তার লাভের পরিমাণ কত? খুব ভালো প্রশ্ন। দেখো এখানে পেট্রোল আর কেরোসিনের সম্বন্ধে কথা বলা হয়েছে। বলেছে পেট্রোলের ক্রয় মূল্য যদি কেরোসিনের ক্রয় মূল্য পেট্রোলের ক্রয় মূল্যের 40% হয়, অর্থাৎ পেট্রোলের ক্রয় মূল্য যদি 100 টাকা পার লিটার হয়, ₹100 পার লিটার হয়, তাহলে কেরোসিনের প্রতি লিটারের মূল্য কত হবে? পেট্রোলের ক্রয় মূল্যের 40%, 140% মানে 40 টাকা, তাহলে কেরোসিনের মূল্য হবে 40 টাকা পার লিটার। বোঝা গেছে? এটা আমি ধরে নিলাম 100 টাকা লিটার যদি পেট্রোল হয়, কেরোসিন 40 টাকা লিটার হবে। এবারে দেখো বলেছে অমিত তার কাছে থাকা পেট্রোলের মধ্যে 20% কেরোসিন মেশাচ্ছে। এটা মানে বলতে চেয়েছে যদি তুমি 100 পেট্রোল নাও তাহলে তার 20% কেরোসিন মেশাবে। বোঝা গেছে? আমি এখানে দেখছি যে মিক্সচার যেটা হচ্ছে সেটা কি অবস্থায় থাকছে, মিশ্রণটা। আমি 1 লিটার পেট্রোল নিলাম, ঠিক আছে, এটা পেট্রোল, 1 লিটার পেট্রোল নিলাম। যতটা পেট্রোল নেব তার সঙ্গে 20% কেরোসিন মেশাবো। 1 লিটারের 20%, 1 লিটার মানে হচ্ছে 1000, তার 20% যদি তুমি করো তাহলে এটা আসবে 200 ml। বোঝা গেছে? তাহলে 1 লিটারের মধ্যে আমি 200 ml কেরোসিন মেশাচ্ছি, এটা কিন্তু কেরোসিন। বোঝা যাচ্ছে? এটা মিক্সচার তৈরি হচ্ছে। 1 লিটার পেট্রোল নিলে তার 20% কেরোসিন নেবো, অর্থাৎ 200 ml কেরোসিন মেশাবো। বোঝা গেছে? এবারে দেখো আমি যখন মিক্সচার তৈরি করছি তখন মিক্সচারের মূল্য কত থাকছে? বিক্রি না, আমি যখন মিক্সচার তৈরি করছি সেই মিক্সচারের মধ্যে পেট্রোল আছে এবং কেরোসিন আছে। পেট্রোলের 1 লিটারের দাম 100 টাকা আমি ধরেছি, তাহলে আমি এখানে লিখতে পারি এই 1 লিটারের দাম 100 টাকা, এবং এই 200 ml কেরোসিনের দাম কত হবে? 1 লিটার কেরোসিনের দাম হচ্ছে 40 টাকা, 1 লিটার মানে 1000 ml, এর দাম হচ্ছে 40 টাকা। তাহলে 200 ml এর দাম কত হবে এটা তোমাকে বার করতে হবে। এটাকে আমি যদি 5 দিয়ে ভাগ করি 200 ml আসবে, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে আমি বলবো 8 টাকা আসবে, অর্থাৎ এই 200 ml কেরোসিনের দাম হচ্ছে 8 টাকা। তাহলে আমার মোট কেনা দাম পড়লো 100 + 8 = 108 টাকা। এটা হচ্ছে কস্ট প্রাইস বা সিপি, ক্রয় মূল্য। এবারে যখন আমি বিক্রি করছি এই মিক্সচারটাই বিক্রি করব। এই মিক্সচারটা মানে কি? এই মিক্সচারের মধ্যে 1 লিটার পেট্রোল ছিল এবং 200 ml কেরোসিন ছিল, এটা আমি বিক্রি করছি। বিক্রি যখন করব তখন বলছে যদি এই মিশ্রণ সে পেট্রোলের ক্রয় মূল্যে বিক্রি করবে, অর্থাৎ এই পুরো জিনিসটাই পেট্রোলের যা দাম হবে সেই দামে বিক্রি করা হবে। এখন আর কেরোসিন না, আমি 200 ml কেরোসিন মিশিয়েছি, যেহেতু পেট্রোলের মধ্যে মিশিয়ে দিয়েছি তাই আমি পেট্রোল বলেই ওটাকে আমি চালাবো। তাহলে এখন যেটা আমি বিক্রি করব সেটা 1 লিটার
পেট্রোলের দাম হবে প্লাস 200 ml পেট্রোলের দাম হবে, কেন যেটা ভেজাল মিশিয়ে দিয়েছি লোককে আমি বলিনি এটা কেরোসিন আছে, তারা তো পেট্রোল হিসেবেই এই 200 ml টাকে কিনবে, বোঝা গেছে, এইটা আমি বিক্রি করছি। 1 লিটার পেট্রোলের মূল্য 100 টাকা, একটু আগেই ধরেছি, প্লাস 200 ml পেট্রোলের দাম কত হবে, দেখো 1 লিটার বা 1000 ml এর দাম হচ্ছে 100 টাকা, তাহলে 200 ml এর দাম কত হবে, এটাকে 5 দিয়ে ভাগ করলে 200 আসে, তাহলে এটাকেও 5 দিয়ে ভাগ করে তুমি বলবে এটা হবে 20 টাকা। তাহলে এই 200 ml কেরোসিন যেটা মিশিয়ে দিয়েছি, যখন আমি পেট্রোল হিসেবে এটাকে বার করছি, সেই 200 ml পেট্রোলের দাম 20 টাকা আমি এখানে বসালাম, তাহলে আমি মোট 120 টাকায় এটাকে বেচলাম, অর্থাৎ এটা হবে সেলিং প্রাইস, বোঝা যাচ্ছে। তাহলে 108 টাকা আমার কেনা দাম পড়েছে, 120 টাকায় বিক্রি করছি, তাহলে আমার প্রফিট কত, তোমরা বলবে 12 টাকা হচ্ছে প্রফিট, তাই না? 108 টাকায় কিনে যদি 120 টাকায় বিক্রি করে তাহলে 12 টাকা প্রফিট হবে। প্রফিট কার উপরে ক্যালকুলেশন করা হয়, প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেশন করা হয়। আমার কেনা দাম 108 টাকা, প্রফিট হচ্ছে 12 টাকা, তার মানে 108 টাকায় প্রফিট 12 টাকা হলে 100 টাকায় কত, এটাই কিন্তু প্রশ্ন। আমি এটা 9 দিয়ে কাটলে 9 12 108, 100 কে 9 দিয়ে ভাগ করলে 11.11% হবে উত্তর এই প্রশ্নের, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। দুটি সংখ্যার অনুপাত 5:4, যদি প্রথম সংখ্যাটির 40% মান 12 হয় তবে দ্বিতীয় সংখ্যাটির 50% মান কত? খুব ভালো প্রশ্ন, সোজা প্রশ্ন। প্রথম সংখ্যাটার 40% এর মান 12, প্রথম সংখ্যাটার 40% এর মান ওরা বলেছে 12, আমি যদি এটাকে 4 দিয়ে কাটি তাহলে কি হবে, প্রথম সংখ্যার 10% এর ভ্যালু হচ্ছে 3, প্রথম সংখ্যাটা 100% মানে প্রথম সংখ্যাটার মান কত হবে, এটাকে 10 দিয়ে গুণ করে 100% আসে, তাই এটাকে 10 দিয়ে গুণ করে আমি বলবো প্রথম সংখ্যাটার মান হচ্ছে 3 10 30। এবারে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার অনুপাত ছিল 5:4, প্রথম সংখ্যাটার মান 30 বার করলাম, এটাকে 6 দিয়ে গুণ করে 30 আসে, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করে আমি বলবো দ্বিতীয় সংখ্যাটার মান হচ্ছে 24। বলেছে দ্বিতীয় সংখ্যাটার 50% এর মান কত, দ্বিতীয় সংখ্যাটা 24, তার 50% এর মান কত, তোমরা জানো 50% মানে হাফ, তাহলে তার 50% এর মান হবে 12, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 575 টাকা হয় এবং লাভের হার 23% হয় তবে বিক্রয় মূল্য কত টাকা? দেখো লাভের হার 23% মানে কি, 23% বলতে বোঝায় যে 23/100, এটা যদি ক্রয় মূল্য হয় তাহলে এটা হবে প্রফিট, তাহলে 100 টাকায় কিনে যদি 23 টাকা প্রফিটে বিক্রি করো তাহলে বিক্রয় মূল্য হবে 123 টাকা, তাহলে এইটা বিক্রয় মূল্য হলো, এইটা হলো ক্রয় মূল্য, বোঝা গেছে। তাহলে 100 টাকায় কিনে 123 টাকায় বিক্রি করলে আমার 23 ইউনিট প্রফিট হচ্ছে, কিন্তু ওরা বলছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 575 টাকা, আমি দেখছি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 23, প্রশ্নে দিয়েছে এটার ভ্যালু 575, বোঝা যাচ্ছে। এটাকে যদি আমি কাটি এইটা হবে 25, তাহলে 1 ইউনিটের ভ্যালু 25, বলেছে বিক্রয় মূল্য কত, আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য 123 ইউনিট, প্রশ্ন বলেছে 123 ইউনিটের মান কত, একের ভ্যালু যদি 25 হয় 123 এর ভ্যালু হবে 123 গুণিতক 25, অর্থাৎ 3075, যেটা অপশন নাম্বার 4 এতে আছে। যদি x, y ও z তিনটি ভিন্ন পরিমাণ টাকা হয় এবং x টাকার সরল সুদ y টাকা ও y টাকার সরল সুদ z টাকা হয়, যেখানে সময় ও সুদের হার একই, তবে নিম্নের কোনটি সত্যি? দেখো xy যে তিনটে টাকা, যেখানে x টাকার সরল সুদ y এবং y টাকার সরল সুদ z দেওয়া হয়েছে। দেখো সরল সুদের ক্ষেত্রে আমরা একটা জেনারেল ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে 100i is equal to p t r, যেখানে i মানে হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, p মানে হচ্ছে আসল বা প্রিন্সিপাল, t মানে টাইম এবং r মানে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। এবার এখানে দেখো বলেছি x টাকার সরল সুদ y টাকা, মানে y টাকা হচ্ছে সুদ, আমি এই ফর্মুলায় যদি বসাই y টাকা হচ্ছে সুদ, বসালাম কত টাকার, x টাকার, তার মানে x টাকা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আমি এখানে x বসালাম, আমি মনে করলাম এক্ষেত্রে টাইম হচ্ছে t এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে r। একইভাবে এই ফর্মুলাটায় আমি যদি বসাই এইটা যে y টাকার সরল সুদ z, সরল সুদ z অর্থাৎ এখন ইন্টারেস্ট হচ্ছে z, অর্থাৎ 100
ইন্টু জেড, এই ফর্মুলায় আবার বসাচ্ছি, সমান কত টাকার, ওয়াই টাকার, মানে ওয়াইটা হচ্ছে প্রিন্সিপাল, আমি এখানে বসালাম ওয়াই। এখানে বলেছিল সময় ও সুদের হার একই, অর্থাৎ আগে যে সময় আর সুদের হার দিয়েছি এখনো সময় আর সুদের হার একই থাকে। বোঝা গেছে? তাহলে আমি দুটো ইকুয়েশন পেলাম, এই 1 নম্বর ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আমি যদি 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করি, কি আসবে? এদিকে আসবে 100y একে, আর জেডে আসবে এটা 100z 2 নম্বর ইকুয়েশন থেকে, সমান 1 নম্বর ইকুয়েশনে ছিল x t r আর 2 নম্বর ইকুয়েশন ছিল y t r। 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করলাম, যদি ভাগ করি এখানে দেখো এটা কেটে যাবে, এখান থেকে পড়ে থাকবে y স্কোয়ার সমান zx। তাহলে x y z এর মধ্যে সম্পর্ক হচ্ছে y স্কোয়ার সমান zx, যেটা অপশন নাম্বার 4 তে আছে। অঙ্ক শক্ত নয়, WBP তে এরকম আসে, প্রশ্ন করো না, বেসিক প্রশ্ন। যদি একটু এদিক ওদিক প্রশ্ন হয় তোমরা কি করবে জানি না, কিন্তু বারবার কমেন্ট করো না যে এটা কিন্তু এখানকার স্ট্যান্ডার্ড না। এটা কোথাকার স্ট্যান্ডার্ড বলো? যে জিনিসটা তোমরা ছোটবেলা থেকে অঙ্কে জেনে আসতো তার অ্যাপ্লিকেশন এটা, সেজন্য যে নতুন ধরনের অঙ্কগুলো আসছে সেগুলোকে জানার চেষ্টা করো। শুধু পড়ে থেকো না যে 2019 পর্যন্ত WBP তে যেরকম এসছে সেই জিনিসই প্রতিদিন দিয়ে তোমাদের প্র্যাকটিস করাতে হবে। কোনো টাকা চক্রবৃদ্ধি সুদে খাটালে 2 বছর পর পাওয়া যায় 1210 টাকা ও 3 বছর পর পাওয়া যায় 1331 টাকা, সুদের হার কত? দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা জিনিস আমাকে বলো, 100 টাকা তুমি যদি রাখো, 10% যদি ইন্টারেস্ট হয় 1 বছর পর 110 টাকা পাওয়া যাবে, 10% ইন্টারেস্ট। আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি জানি, যে টাকাটা 1 বছর পর সুদে আসলে হলো, দ্বিতীয় বছরের ক্ষেত্রে সেটা কিন্তু প্রিন্সিপাল হয়ে যাবে, অর্থাৎ এবারে এই টাকার উপর আবার 10% ইন্টারেস্ট দেবো। 110 টাকা 10% ইন্টারেস্ট মানে 11 টাকা, তাহলে 110 টাকা 11 টাকা ইন্টারেস্ট পেলে দ্বিতীয় বছরের শেষে হবে 110 প্লাস 11 121 টাকা। আমরা কি করতে চাইছি, আমি এখানে দেখাতে চাইছি যে প্রথম বছরের শেষে যে ইন্টারেস্টটা থাকে দ্বিতীয় বছরের শেষে সেই ইন্টারেস্টটা ফিক্স থাকে, এবং দ্বিতীয় বছরের প্রথমে আমি বলবো এইটা হবে প্রিন্সিপাল আর এটা হবে অ্যামাউন্ট, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আমাকে যদি বলতো তুমি এখান থেকে রেট অফ ইন্টারেস্টটা বার করো, তখন আমি কি বার করতাম? তখন আমি বার করতাম যে এই দুটোর ডিফারেন্স কত টাকা, আলটিমেটলি এই দুটোর ডিফারেন্স হচ্ছে 11, সেটাকে আমি উপরে বসাতাম, এবং এইটা 110 টাকায় 11 টাকা ইন্টারেস্ট পাওয়া গেছে এটা বলতাম। দেখতে পাচ্ছ দ্বিতীয় বছরের প্রথমে ছিল প্রিন্সিপাল 110, ইন্টারেস্ট পেয়েছিলাম 11, এই দুটোর ডিফারেন্স 11। 110 টাকায় 11 টাকা ইন্টারেস্ট পেলে 100 টাকায় কত? তুমি বলবে যে রেট অফ ইন্টারেস্ট তাহলে হবে 10%, যেটা কিন্তু আমরা ধরে অঙ্কটা করেছি। এই অঙ্কটাও ঠিক একই, 2 বছর পর কোনো একটা টাকা 1210 টাকা হয়, এইটা প্রিন্সিপাল ছিল আমি জানি না, প্রথম বছর দ্বিতীয় বছর পরে এটা হচ্ছে 1210 টাকা হয়েছে, এবং 3 বছর পরে এই টাকাটা 1331 টাকা এসছে। আমি দেখবো এই যে দ্বিতীয় বছরের শেষে যেটা ছিল সেটা তাহলে তৃতীয় বছরের প্রিন্সিপাল হয়ে যাবে, যেটা এখানে দেখালাম, শেষে যেটা থাকবে সেটা প্রিন্সিপাল হয়ে যাবে, এবং এখান থেকে ইন্টারেস্ট অ্যাড করার পর তৃতীয় বছরের শেষে এই টাকাটা অর্থাৎ 1331 টাকায় পরিণত হবে। তাহলে এই জায়গায় ইন্টারেস্ট কত হচ্ছে? 1331 পাচ্ছি, 1210 টাকা প্রিন্সিপাল ছিল, অর্থাৎ আমি 121 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। একটু আগে কি বলেছিলাম যে আমার এইটা যদি প্রিন্সিপাল হয় এই টাকায় 11 টাকা ইন্টারেস্ট, একই রকম আমি করব, 1210 টাকা আমার প্রিন্সিপাল ছিল, 121 টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি, 1210 টাকায় যদি 121 পাই 100 টাকায় কত পেয়েছি এটাই প্রশ্ন, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে 10%, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। 25 জন লোক কোনো কাজ 60 দিনে শেষ করতে পারে, তারা কাজ শুরু করার x দিন পর 10 জন লোক কাজ ছেড়ে চলে গেল, যদি পুরো কাজটি এখন 80 দিনে শেষ হয় তবে x এর মান কত? দেখো, যখন লোক সংখ্যার দিন দেওয়া থাকে তখন আমরা m1 d1 is equal to m2 d2 এই সূত্র ফেলি, যেখানে 1 আর 2 মানে হচ্ছে প্রথম লাইনের ডাটা এবং দ্বিতীয় লাইনের ডাটা, m মানে লোক এবং d মানে দিন। কেন এটা করা হয়? দেখো, আমাকে যদি বলি 25 জন লোক 60 দিনে কোনো একটা কাজ শেষ করে, আমি বলি কাজটা কতটা, তুমি বলবে যে একদিনে যে কাজটা করবে সেটাই হবে টোটাল কাজ। 25 জন লোক 60 দিনে যে কাজটা করে সেই কাজটা একদিনে করতে গেলে 25 ইন্টু 60 এতজন লোক লাগবে, আমরা মনে করব এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, যেটা এখানে m1 ইন্টু d1 করা হয়েছে।
অর্থাৎ টোটাল ওয়ার্ক যখন আমি বার করব তখন 25 ইন্টু 60 এটা করে নেব। তাহলে প্রথম লাইনে বলেছে 25 জন লোক 60 দিনে কাজটা শেষ করে, তাহলে প্রথম লাইনের ডাটায় 25 জন লোক আছে, গুণিতক ডি বা দিন আছে 60, এটা হলো টোটাল ওয়ার্ক। এই কাজটাই কারা করছে, এইভাবে সব ফ্র্যাকশন দিয়ে দিয়ে করছে। তারা কাজ শুরু করার এক্স দিন পর 10 জন চলে গেল, মানে এক্স দিন পর্যন্ত 25 জন লোক কাজ করেছে। এখন লোকের ভ্যালু হচ্ছে 25 এবং দিনের ভ্যালু হচ্ছে এক্স। আমি বলেছি লোকের সঙ্গে দিনটাকে গুণ করলাম, তাহলে এতটা কাজ হলো, প্লাস কাজ শেষ হয়নি, কাজ এখনো বাকি আছে। এরপরে 10 জন চলে গেল, মোট 25 জন ছিল, তার মধ্যে 10 জন যদি চলে যায় তাহলে এখন লোক সংখ্যা 15, তাহলে এখন লোক সংখ্যা 15 হলো। এখন দিন সংখ্যা কত থাকবে, এক্স দিন হয়ে গেছে, কাজটা মোট 80 দিনে শেষ হয়েছে, তাহলে 80 থেকে এক্স দিন বাদ দিলে এখন দিন সংখ্যা থাকছে এইটা, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা গুণ করলাম, তাহলে বাদ বাকি কাজ আমি পেয়ে গেলাম। এই কাজ প্লাস বাদ বাকি কাজ মিলিয়ে টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেল। বোঝা যাচ্ছে এটা হচ্ছে লোক সংখ্যা আর দিন 80 মাইনাস এক্স, কেন এক্স দিন হয়ে গেছে। এবারে এটাকে সলভ করবে, এক্স এর মান পাবে 25 কে 6 দিয়ে গুণ করলে 150, অর্থাৎ এখানে 1500, এটা 25x, এখানে 1200 মাইনাস 15x, 15x 25x এটা বিয়োগ করলে 10x আসে, আর 1200টা এদিকে নিয়ে গেলে 1500 মাইনাস 1200 সমান 300 হবে। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, x এর ভ্যালু হচ্ছে 30, তাহলে x এর ভ্যালু 30, যেটা অপশন নাম্বার 1 তে আছে। ABCD একটি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের AD প্যারালেল BC, যদি ABC কোণের মান 72 ডিগ্রি হয় তবে BCD কোণের মান কত? দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়াম বলেছে, ABCD এমন করে আঁকবে যেন AD প্যারালেল BC হয়। দেখো AD এর সঙ্গে BC সমান্তরাল, তাই ABCD এইভাবে লিখেছি। ABC কোণের মান 72 ডিগ্রি, বলেছে BCD কোণের মান কত, অর্থাৎ এই কোণটার মান কত, এটা চেয়েছে। বোঝা যাচ্ছে? দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দিকের কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়, তার মানে এই কোণটা যদি 72 হয়, এই কোণটা প্লাস এই উল্টো দিকের কোণটার যোগফল 180 হবে, তেমন করে এই কোণটা প্লাস এই কোণটার মানও কিন্তু 180 ডিগ্রি হবে। বোঝা যাচ্ছে? তাহলে এটা যদি 72 ডিগ্রি হয়, এই কোণটার মান হবে 180 থেকে 72 বাদ দিয়ে দেবো, এটা হবে 108 ডিগ্রি, তাহলে এই কোণটার মান 108 ডিগ্রি আমি এখানে পেয়ে গেলাম। এবারে দুটো প্যারালেল লাইন থাকছে, দেখতে পাচ্ছ দুটো প্যারালেল লাইন, এই দুটো প্যারালেল লাইন আমি যদি এরকম করে আঁকি, এই দুটো সমান্তরাল সরলরেখা, তাহলে এই কোণটার এই কোণটার যোগফল সবসময় 180 ডিগ্রি হয়, তোমরা এটা জানো। দুটো সমান্তরাল সরলরেখা, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ দুটো উৎপন্ন হয় সেই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এক্ষেত্রে যেহেতু AD সমান্তরাল BC আছে, এই কোণটার মান 108 ডিগ্রি এবং এই কোণটার ভ্যালু টোটাল হবে 180 ডিগ্রি, তার কারণ এটার সঙ্গে এটা সমান্তরাল হলে এই ভিতরে যে কোণ দুটো উৎপন্ন হয় তাদের যোগফল হয় 180। এটা যদি 108 হয় তাহলে এই কোণটার মান হবে 180 থেকে 108 ডিগ্রি মাইনাস করে দেবো, অর্থাৎ উত্তর হবে 72 ডিগ্রি, যেটা অপশন নাম্বার 4 তে আছে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 সেমি, ঘনকটির সমগ্র তল ও আয়তনের অনুপাত কত? সোজা প্রশ্ন, ফর্মুলাটা তোমাদের জানতে হবে। ঘনকের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় ঘনকের √3 ইন্টু a। সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হয় 6 ইন্টু a স্কোয়ার, এবং আয়তনের ফর্মুলা হয় a কিউব। এটা হচ্ছে ঘনকের ফর্মুলা তিনটে, এই তিনটে ফর্মুলাকে মনে রেখো। এখানে বলেছে ঘনকটির সমগ্র তল ও আয়তনের অনুপাত কত। সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার এবং আয়তনের ফর্মুলা a কিউব, এই রেশিওটা চেয়েছে। আমি যদি এখান থেকে a স্কোয়ার কেটে দিই তাহলে কেটে গেল এইটা, অর্থাৎ উত্তর হবে 6:a। তার মানে আমাকে এর ভ্যালুটা বার করতে হবে। এর ভ্যালু কি করে বার করব, আমরা জানি কর্ণের মান হচ্ছে √3a, প্রশ্নে দিয়েছে কর্ণের মান 6√3, তাহলে আমি এটা বসালাম, √3 কেটে গেলে এর ভ্যালু হলো 6, এর ভ্যালু 6 এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর হবে 6:6 বা 1:1, যেটা অপশন নাম্বার 3 তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই।
যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।